দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে। শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মনিরুল ইসলাম। বুলেটিন শুরু করছি বন্যার তোরদের খবর দিয়ে। লক্ষ্মীপুরের মানুষের একমাত্র আতঙ্কের নাম এখন পানি। সেই যে এসেছে, ভাসিয়ে দিয়েছে সবকিছু, নামার যেন কোনো লক্ষণ নেই। ফেনী নোয়াখালী থেকে নেমে আসা পানিতে এখন নতুন করে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুর জেলার বেশ কয়েকটি এলাকা। জীবন এখানে পড়েছে ভীষণ দুর্বিষহ অবস্থায়। আনিস কবিরকে সাথে নিয়ে লক্ষ্মীপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। ভীষণ রকম অভিমান করে বসে আছে কপতি। অভিমান যে ভাঙাবে সেই কপত বসে খানিক দূরে। জলবন্দি এই সময়ে হয়তো সেও দারুণ বিরক্ত। তাদের দেখভাল করা বাড়ির মালিক ঘর ছেড়েছেন আরও দিন কয়েক আগে। 3 সন্তানের জননী সালেহা বেগম দিনভর মন খারাপ করে বসে থাকায় আপাতত তার কাজ। আতঙ্ক, দুশ্চিন্তা, এই বুঝি ঘরে ঢোকে পানি। কই ঘরের সামনে এটা তো উঠানের মধ্যে যদি এত পানি হয়, ঘরে কোন সময় পানি চলে গিয়ে, এই চিন্তা আর কি সবসময়। সরকারি হিসাব বলছে লক্ষ্মীপুরের 90% এলাকা এখন প্লাবিত। প্রতিদিন বন্যার তীব্রতা বাড়ছে নিয়ম করে। প্রতিবন্ধী বাচ্চাটা নিয়ে আমাদের বেশি কষ্ট পানির কারণে, আর ওই যে টেনশন, আমগো ঘরটা পুকুর দিকে পড়ে যায় নাই। ফেনী নোয়াখালী থেকে নেমে আসা পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা। এ জল কবে নামবে তা জানে না কেউ। বেড়া দিয়ে একজন মানুষদেরকে ইট নিয়ে দিই, আর মানুষদেরকে রাস্তার মাথা নিয়ে দিই। আশ্রয় কেন্দ্রগুলোই সহায়তা আসছে ধীর গতিতে, তবে সেই গতি এখনই না বাড়ালে হুমকিতে পড়বে হাজার হাজার মানুষের প্রাণ। লাখ লাখ টাকা খরচ করে নির্মিত বাড়ি, অথচ সেই বাড়ি এখন তালাবদ্ধ। এই বাড়িতে এখন আর থাকা যাচ্ছে না। আর এই থাকতে না পারার কারণ বাড়ির সামনে কোমর অবধি পানি। এই এলাকার মানুষ বলছেন গেল 9 দিন ধরেই তারা জলবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। পানি কমছে, এটি ফেনীবাসীর জন্য যেমন সুসংবাদ, ঠিক উল্টো দিকে লক্ষ্মীপুরের বাসিন্দা যারা, তারা পড়েছেন চরম বিপাকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, লক্ষ্মীপুর। পানি কমছে ফেনীর 6 উপজেলার বেশিরভাগ এলাকায়, তবুও এখনও ঘরে ফেরার কায়দা নেই। কেননা পরিবেশই তৈরি হয়নি সেখানে থাকার বা খাওয়ার। পরিবর্তন বলতে ডুবে যাওয়া ঘর থেকে পানি নেমে কোমর সমান হয়েছে। এখনও তলিয়ে অনেক এলাকার রাস্তাঘাট। ত্রাণ সংকট যেন আরও তীব্র হচ্ছে। ইতিমধ্যে দেখা দিয়েছে নানা রোগবালাই। বানভাসী মানুষ একদিকে ছুটে বেড়াচ্ছেন ত্রাণের দিকে, অন্যদিকে ডাক্তারের জন্য, কারণ তাদের চিকিৎসা প্রয়োজন। ফেনী থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন আলম। এবারে বন্যায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল যে এলাকায়, তার অন্যতম এই ফুলগাজী। ফেনী থেকে ফুলগাজীর রাস্তায় কোনো ঠাঁই ছিল না। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য ভরসা ছিল কেবলই বড় নৌযান ও স্পিডবোট। সেই পথে এখন কিছুটা হলেও যান চলছে। ফুলগাজী শহরেই দেখা মিলল মনির সঙ্গে। ভিক্ষা করেই জীবন নির্বাহ তার। যে পথে হেঁটে হেঁটে, যে বাড়ি সব ঘুরে ঘুরে তিনি ভিক্ষা করতেন, সে সবই তো ভেসে গেছে বানের জলে। তার মতো এমন আশ্রয়হীন এখনো এই অঞ্চলের বেশিরভাগ মানুষ। নহলে কিরমুরে ভাই, কি খামু ভাই, আর খাইবার মতন তো নাই রে ভাই। আমার নিজের বাসা থাকতে পারি না, এতটুকু জল আসছে। দুঃখে আছি, সুখে নাই। যেসব বাইরা তান নিয়ে আসছে বিভিন্ন সোসাইটি থেকে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। তবে তানগুলো ডিস্ট্রিবিউট অনেক অনিয়ম হচ্ছে। এই মেডিকেল ক্যাম্পে ভিড় বাড়ছে। বন্যা পরবর্তী নানান রোগ ব্যাধি শুরু হয়েছে বানভাসী মানুষের। এ যেন মরার উপর খাড়ার খাঁ। পানিবাহিত যে রোগগুলো আছে, বিশেষ বাচ্চা, শিশুরা, বৃদ্ধরা এটাতে বেশি আক্রান্ত হচ্ছে আর কি। বাচ্চা বমি হচ্ছে, জ্বর, এরপরে পা ক্ষত হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে ফুলগাজীতে ত্রাণ বিতরণ কার্যক্রম ও মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। জানান, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা অব্যাহত রাখতে হবে। পুনর্বাসন এবং পুনর্নির্মাণের বিষয়টা দীর্ঘমেয়াদী, এবং সেখানে আর্থিক সংস্কারের বিষয়টাও জরুরি ত্রাণ সরবরাহের চাইতে আরও অনেক বেশি ব্যয়বহুল। এই ব্যাপারে আমার বিশ্বাস সরকারিভাবে একটা সমন্বিত সিদ্ধান্ত হবে। ফেনীর 6 উপজেলার প্রায় সবকটিতেই এখনো নির্দিষ্ট কিছু এলাকা তলিয়ে আছে। তবে নামতে থাকা পানিতে বেশি ক্ষতিগ্রস্ত এখন দাগনভূঞা ও ফেনী সদর উপজেলা।
পানি নামতে শুরু করেছে ফেনীর বন্যাঞ্চলে। ফেনীর প্রায় 6টি উপজেলা পুরোটাই তলিয়ে গিয়েছিল এই বন্যায়, কিন্তু ধীরে ধীরে সেই বন্যার পানি নামতে শুরু করার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে এক একটি ঘরবাড়ি যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ হয়ে উঠেছিল এই বন্যায়। বানভাসী মানুষ এখন বন্যা পরবর্তী নানান ধরনের সংকটের মুখোমুখি। কখনো খাবারের সংকট, সেই পুরাতন সংকট তীব্র হয়েছে আরও বেশি প্রকটভাবে, এবং কখনো কখনো স্বাস্থ্য ঝুঁকি অর্থাৎ পানিবাহিত নানান রোগে আক্রান্ত হয়ে সামনের দিনগুলো তারা মোকাবেলা করতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী। নোয়াখালীর অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে খানিকটা অবনতি হয়েছে সোনাইমুড়ি, বেগমগঞ্জ ও সদরের একাংশে। দুর্গত এলাকার কয়েকশো পরিবার এখনও দিন কাটাচ্ছেন কোমর পানিতে। অভিযোগ আছে ত্রাণ নিয়ে সমন্বয়হীনতার। সড়কের পাশের আশ্রয়কেন্দ্রে ত্রাণ পৌঁছলেও পাচ্ছেন না প্রত্যন্ত অঞ্চলের বন্যা কবলিত মানুষ। তালিকা ধরে ধরে ওইসব এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানো প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা। নোয়াখালী থেকে আমাদের সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। পঞ্চাশোর্ধ্ব মনোয়ারা বেগম। স্বামী মারা গেছেন এক যুগ আগে, 3 সন্তানের সবাই দূরে। বানের সঙ্গে বাঁচা মরার লড়াইটা এখন শুধুই একার। বাড়িতে পানি রান্না করতে পারি না, থাকা ঘরে থাকতে পারি না, সব ডুবি যেতেছে, চোখের ফুড়ি বসে থাকি। এমন অসংখ্য মনোয়ারা এখনো আটকে আছেন বানের পানিতে। শেষ সম্বল কোনো মতে আঁকড়ে ধরে থেকে গেছেন বাড়িতে, অথচ ঘরের ভেতর হাঁটু পানি আর ঘরের সামনে কোমর, কখনো গলা অবধি। আমরা তো ঘর দুয়ারে থাকবার মতন আঙ্গ কোনো ক্যাপাসিটি দেখি না। আরেকজনের বিল্ডিং এ আইয়া আমরা আশ্রয় লইছি। এখন আমরা হাঁপ জোক এগুলোর ভিতরে কষ্ট করে থাকতেছি, কি করম, যাইবে তো আমাদের কোনো আশ্রয় নাই। সংকটে সংগ্রাম করে যারা থেকে গেছেন বাড়িতে, তারাই এখন নিরন্ন, বিপন্ন। ত্রাণ তো দূরে থাক, খোঁজ খবর নেন না কেউ। খাওয়া দাওয়া তো সমস্যা, বাপ অসুস্থ করে, তারপরে ছাগল যে কতদিন ঘাস খাইতে পারে না। আমরা এই যে পানির মধ্যে ডুব দিয়ে আছি, আমাদেরকে কেউ কিছু দেয় না, কেউ দেখতেও আসে না, কেউ জিজ্ঞাসা করে না। কেন কালে আসে না, কেউ চায় না, কিছু সহযোগিতা করতে রাজি না। ত্রাণের সঙ্গে তেরেসপাতি শব্দটা বোধ হয় এখন খুব যায়, কারণ কেউ 10 বার, কেউ একবারও না। অবশ্য কারণও বের করেছেন স্থানীয়রাই। বলছেন সিন্ডিকেটের ভূত চেপেছে নৌকার মাঝিদের মাথায়। বন্যার দুঃসময় নৌকার যারা মাঝি তারা অতিরিক্ত বাড়াচ্ছে। মনে করেন যেখানে 20 টাকা নেওয়ার দরকার ওইখানে নেয় 100 টাকা, যেখানে নেওয়ার দরকার 100 টাকা এখানে নেয় 1000 টাকা। বানের তোড়ে ভেসে যাওয়ার আগে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের অবশ্য খুব একটা সমস্যা নেই, তবে অধিকাংশ আশ্রয় কেন্দ্রেও যেতে হচ্ছে পানি ডিঙিয়ে। প্যারাসিটামল, স্যালাইন, ম্যাট্রিল যেগুলো এখন বেশি দরকার আর কি, এগুলো আমরা চেষ্টা করছি, যতটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করছি। বন্যা কবলিত এলাকায় বেড়েছে চুরি ডাকাতি, তাই তো গলা পানিতে থাকলেও অনেকেই বাড়ি ছেড়ে যেতে চাচ্ছেন না অন্যত্র। ঘর দুয়ারে মানে ঘর দুয়ারে এখন কে আসেনি, সব তো ব্যাগে যান বাসা চলতেছে, ইয়া হরা সরে হাতে সব লেগেছে। ওই টানা রোদ থাকলে অল্প সময়ের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তারা। নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ত্রাণ বিতরণ। অর্থাৎ স্থানীয়রা বলছেন কোনো সমন্বয় না থাকার কারণেই প্রকৃত দুর্গত যারা বা প্রত্যন্ত অঞ্চলে যারা তারা ত্রাণ পাচ্ছেন না। আর তাই স্থানীয় প্রতিনিধির মাধ্যমে যদি জেলা অথবা উপজেলা প্রশাসনের একটি সমন্বয় দল করা যায়, সেই দল ঠিক করবে কোথায় কোথায় ত্রাণ এখনো পৌঁছায়নি বা প্রত্যন্ত অঞ্চলে কিভাবে সহজে ত্রাণ পৌঁছানো যায়। কারণ যারা দূর থেকে আসছেন তারা সহজে জানতে পারছেন না কোথায় পেয়েছে আর কোথায় পায়নি। আর সেই সমন্বয় যদি করা যায় তাহলেই যারা ভুক্তভোগী রয়েছেন তাদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সোনাইমুড়ি, নোয়াখালী। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ফোনালাপে এরদোগান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যার্তদের মানবিক সহায়তা দেবে। ডক্টর ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। ডক্টর ইউনূস তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে। এরদোগান বলেন, দেশ পুনর্গঠনের সহায়তায় তিনি শীঘ্রই একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবেন। পাশাপাশি ডক্টর ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এরদোগান। এ প্রস্তাব গ্রহণ করে সুবিধাজনক সময়ে তুরস্ক সফর করবেন বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট এরদোগানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনিও সেই প্রস্তাব গ্রহণ করেন।
দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। হাইকমিশনার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির জনগণ বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। এ সময় পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানান পাকিস্তানের হাইকমিশনার। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি একথা বলেন। বৈঠকে রাষ্ট্রদূত রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম দ্বীপ জেলা ভোলায় আরও 5টি গ্যাস কূপ অনুসন্ধান এবং আরও অভ্যন্তরীণ কূপ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান। বিকেলে রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে গেলে সৌদি আরবকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশের লজিস্টিক্স পরিষেবা খাত এবং RSGT ইন্টারন্যাশনাল ও আকোয়া পাওয়ারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী। ছাত্র জনতার আন্দোলনে নিউ মার্কেট এলাকায় পুলিশের গুলিতে নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় দ্বিতীয় দফায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক 2 বিচারক শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। দেশের বড় দুটি বাম দলের প্রধান 2 নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে আদালতে উপস্থিত করার আগেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 5টার কিছু পরে তাদের আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ আইনজীবী জনতা তাদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। অনেকে ইনু ও মেননের উপর চড়াও হন। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। শুনানির শুরুতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর সহযোগী হিসেবে তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে বিভিন্ন মেয়াদে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই হত্যা মামলায় আমরা আশা করছি এরা যেহেতু পরিকল্পনাকারী হিসাবে, ষড়যন্ত্রকারী হিসাবে, সহায়তাকারী হিসাবে, মদতদাতা হিসাবে তারা অপরাধের সঙ্গে তারা জড়িত এবং তাদের সর্বোচ্চ শাস্তি হবে। মামলায় যথেষ্ট তথ্য উপাত্ত না থাকা সত্ত্বেও রিমান্ড দেয় অসন্তোষ জানান আসামিপক্ষের আইনজীবী। রিমান্ডের যে যুক্তিগতা থাকার কথা, উপাদান থাকার তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না, তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এর আগে নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম সংস্কৃতি থাকবে না। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি প্ল্যাটফর্ম জরুরি। টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য নিয়াজ আহমেদ খান। সন্ধ্যায় টিএসসিতে কাজ করা স্বেচ্ছাসেবকদের কাজ পরিদর্শন করেছেন তিনি এবং তাদেরকে উৎসাহ দেন নতুন ভিসি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন উপাচার্য। জানান, শিক্ষার্থীদের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে চান তিনি। এ সময় অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হলে গণরুম, সিট বাণিজ্য, রাজনৈতিক দলের দৌরাত্ম্য, ক্যান্টিন সমস্যা, লেখাপড়ার পরিবেশ ও শিক্ষকদের রাজনীতি সহ নানা সমস্যা দূর করার দাবি জানান। উত্তরে উপাচার্য বলেন, দ্রুতই সমস্যা সমাধান করা সম্ভব এমন সমস্যাগুলো আগে তিনি বন্ধ করবেন, যেগুলো সময় সাপেক্ষ সেগুলোর ব্যাপারেও উদ্যোগ নেবেন।
সমস্যা চিহ্নিত ও সমাধানের প্রক্রিয়া সহজ করতে শিক্ষার্থীদের সাথে নিয়মিত আলোচনা করার আশ্বাস দেন নতুন উপাচার্য নিয়াজ আহমেদ খান। সার্বিক পরিস্থিতি উন্নয়নে সহযোগিতা চান সকলের। যে বিশ্ববিদ্যালয়গুলো এতদিন 16 বছরের ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে এর পূর্বে যেভাবে রাজনীতির যে অসৎ চর্চা, সেই চর্চার এক একটি আতুর ঘর হয়ে থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয় যেন সেই বাধা থেকে ছিন্ন করে নিজেকে বের করে নিয়ে আসতে পারে। আমাকে বিশ্বাস করে দেখেছেন, আমি যদ্দূর পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র সামর্থ্যে, ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনার পাশে দাঁড়াতে চাই। আমরা এই ভালো কাজটা আনুষ্ঠানিকভাবেও জিইয়ে রাখতে চাই এবং যে কোনো সময় কোনো পরামর্শ দিলে আমি সেটা যদ্দূর সম্ভব আমি আপনার কথা শুনতে চাই এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে চাই। চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়, মৃতের সংখ্যা 10 জন। দুপুরে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানানো হয়। বন্যায় নোয়াখালী, চট্টগ্রামে মারা গেছেন 5 জন এবং এছাড়া কক্সবাজার জেলায় 3 জন, আর ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরে 1 জন করে মারা গেছেন। নিখোঁজের তালিকায় আছেন মৌলভীবাজারের আরও 2 জন। ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার এবং ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। বিকেলে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি সপরিবারে দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। এর আগে গত 18 আগস্ট হারুনুর রশিদ ও তার স্ত্রী, সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করা হয়। উল্টো পথে গাড়ি চালাতে বাধা দেয় চট্টগ্রামে মারধরের শিকার হলেন এক ট্রাফিক পুলিশ সদস্য। মঙ্গলবার বিকেলে নগরের খুলশী 1 নম্বর রোডে এই ঘটনা ঘটে। অভিযোগ চালক রফিকুল আলমকে গ্রেফতার করা হয়েছে। আহত কনস্টেবল সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, উল্টো পথে গাড়ি চালিয়ে সড়কে প্রতিবন্ধকতার জন্য চালককে থামানোর সংকেত দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মারধরের শিকার হন ওই পুলিশ কনস্টেবল। পরে ছাত্রদের সহযোগিতায় গাড়ি জব্দের পাশাপাশি চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। একটি মামলাও দায়ের করা হয়েছে। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে রিস্কা এইড কনসার্টের আয়োজন করা হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। মঙ্গলবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত শাহাবুদ্দিন পার্কের অ্যাম্ফি থিয়েটারে অনুষ্ঠিত হয় কনসার্টটি। আয়োজন ছিল রিস্কা কানেক্টস। কনসার্টে বিনা পারিশ্রমিকে গান করেছেন অ্যাভয়েড রাফা, অ্যারবোভাইরাস, আফটারম্যাথ, ওন্ড, কনক্লুশন, ড্যাটস ইন দ্য পার্ক, অ্যাঞ্জেল নূর, AK রাহুল অ্যান্ড ব্ল্যাক জ্যাং ব্যান্ড দল। যত দ্রুত সম্ভব বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোই এই কনসার্টের মুখ্য উদ্দেশ্য। সেই লক্ষ্যে আয়োজকদের পক্ষ থেকে অনুদানে উৎসাহিত করা হয় দর্শকদের। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ছিল। যতগুলো মানুষ কষ্ট পাচ্ছে, খাবার ছাড়া আছে, অনেকে হয়তো আটকে আছে অনেক দিন ধরে, এটার রিলিফের জন্যই আমরা যে যতটুকু পারছি দিচ্ছি। এটার কারণে এটা অর্গানাইজ করা, এটা রিস্কা নামে একটা অর্গানাইজেশন, ওরা অর্গানাইজ করে অ্যান্ড আই থিঙ্ক খুব ভালো একটা ইনিশিয়েটিভ। যতদিন না এটা ঠিক হবে, আমরাও সোশ্যাল মিডিয়া প্রমিস করেছি আমরা ততদিন ফ্রি অফ কস্টেও আমরা পারফরমেন্স দিচ্ছি। তাছাড়াও আমরা গেট আপ স্ট্যান্ড আপ একটা অর্গানাইজেশন থেকেও কিন্তু আমরা কনস্ট্যান্টলি ফান্ড উঠাচ্ছি, সাপ্লাইজ দিচ্ছি। আমাদের অনেক ধরনের আর কি কানেকশনস আছে, তো আমরা এই একটা জিনিসটাকে ইউজ করলাম। এত মানুষ হয়তো আমাদেরকে মানে আর কি ট্রাস্ট করে আসছে, তো ওই ট্রাস্টকে রাখতে এই শো। দর্শক, এই ছিল সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।